কবরের চেয়েও সরু 2/4 ফুটের আয়নাঘর। বিভীষিকাময় কক্ষগুলোতে পাশবিক নির্যাতন চলত গুম করে রাখা মানুষদের উপর। এটা ছিল হাসিনার গোপন বন্দিশালা, যাদের কোনোভাবেই আইনত কারাগারে রাখা যায় না, দণ্ড দেওয়া যায় না, তাদের এই আয়না ঘরে রাখা হয়েছে। জেনেছি এটার সংখ্যা কয়েকশো, মেবি 700 থেকে 800। জানুয়ারি মাসের 19 তারিখ সিদ্ধান্ত হয় প্রধান উপদেষ্টা যাবেন পরিদর্শন আয়না করে। তারিখ ঠিক হয়েছিল 3রা ফেব্রুয়ারিতে পরিদর্শন হবে, কিন্তু সেটা স্থগিত হয়। 5ই ফেব্রুয়ারিতে নেত্র নিউজে জানায় আর্মির চাপে এই পরিদর্শন হবে। সংবাদে ছাপা ওয়াকারুজ্জামান বহু আকাঙ্ক্ষিত এই শক্ত গুরুত্বপূর্ণ কাজটা করতে প্রধান উপদেষ্টাকে বাধা দিছে। এখনো সে গুম খুন নির্যাতনকারী ডাকাত প্রকৃতির দুর্বৃত্ত। আজকের এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে কয়েকটা ভিডিও ক্লিপের অংশ দেখাতে যাচ্ছি। পুরো ভিডিওটি কন্টিনিউ করেন, তাহলে এই ভিডিওর মাধ্যমে অনেক কিছু জানতে পারবেন। সরু 2/4 ফুটের আয়নাঘর। বিভীষিকাময় কক্ষগুলোতে পাশবিক নির্যাতন চলত গুম করে রাখা মানুষদের উপর। এটা ছিল হাসিনার গোপন বন্দিশালা, যাদের কোনোভাবেই আইনত কারাগারে রাখা যায় না, দণ্ড দেওয়া যায় না, তাদের এই আয়না ঘরে রাখা হইতো। আমরা জানতাম একটা আয়না ঘর আছে, কিন্তু অবিশ্বাস্য হইলেও আমরা জানছি একটা না 700 থেকে 800 এরকম গোপন বন্দিশালা আছে। বাংলাদেশে যত আয়না ঘর আছে প্রত্যেকটা খুঁজে বের করা হবে। সোফার আমাদের কাছে গুম কমিশনের ইনভেস্টিগেশন অনুযায়ী এবং সিকিউরিটি ফোর্সে যা ইনভেস্টিগেশন করেছে, আমরা জেনেছি এটার সংখ্যা কয়েকশো, মেবি 700 থেকে 800, এবং এইটা আরো বের হচ্ছে। এই আয়নাঘর পরিদর্শনের অনুমতি পায় গুম কমিশন সেপ্টেম্বর মাসে। 3রা অক্টোবর আমরা জানতে পারি অনেক আলামত মুছে ফেলা হয়েছে, ভেঙে ফেলা হয়েছে দেওয়াল, রং করা হয়েছে নতুন কইরা। দেওয়ালে বন্দীরা অনেক কিছু লিখে রাখছিল, আমরা কিছু কিছু দেখতে পাচ্ছি এখন আছে। তাদের কষ্টের কথা, তাদের যন্ত্রণার কথা লিখে রাখছিল, সেটা মুছে দেওয়া হয়েছে। জানুয়ারি মাসের 19 তারিখ সিদ্ধান্ত হয় প্রধান উপদেষ্টা যাবেন পরিদর্শন আয়না করে। তারিখ ঠিক হয়েছিল 3রা ফেব্রুয়ারিতে পরিদর্শন হবে, কিন্তু সেটা স্থগিত হয়। 5ই ফেব্রুয়ারিতে নেত্র নিউজে জানায় আর্মির চাপে এই পরিদর্শন হচ্ছে না। সংবাদে ছাপা ওয়াকারুজ্জামান বহু আকাঙ্ক্ষিত এই শক্ত গুরুত্বপূর্ণ কাজটা করতে প্রধান উপদেষ্টাকে বাধা দিছে। এখনো সে গুম খুন নির্যাতনকারী ডাকাত প্রকৃতির দুর্বৃত্ত সেনা কর্মকর্তাদের পক্ষ নিয়ে সরকারের উপর নানা ধরনের বেআইনি এবং অন্যায্য অন্যায় চাপ সৃষ্টি করে যাচ্ছে এবং ভয়ভীতি দেখাচ্ছে। আয়নাঘরের বন্দী আজমি সাহেব এটাকে নিয়ে গেছিল, ওয়াকা সাহেব বলছিল, স্যার এটা নিয়ে কথা বললেন না, আর্মির বদনাম হবে। আর 7 দিন আল্লাহ যদি আমরা বাঁচিয়ে রাখি স্যার, আপনারা সেনাবাহিনীরা মেন্টাল হয়ে যাবে। 10 বছর আটকে রাখা হয়েছিল, এটা তো তাকে প্রতি সেকেন্ডে 15 বছর সহ্য করতে হয়েছে। তো তাদের ব্যাপারে সরকার এত উদাসীন হলো কেন? এটা পরিদর্শনে যেতে এই সরকারকে 6 মাস সময় লাগলো কেন? মানে ওয়াকাকে দিয়ে এটা পরিবর্তন করে তাদের নিজেদের মতো একটা ন্যারেটিভ তৈরি করে তারপরে গিয়ে কিছুটা সহনশীল করা আর কি। আমার কাছে বিষয়টা পুরোপুরি এরকম মনে হয়েছে। আমি যদি ধরেন আর 7 দিন আল্লাহ যদি আমার বাঁচায় রাখে স্যার, আপনারা সেনাবাহিনীটা মেন্টাল হয়ে যাবেন স্যার। বাংলাদেশের মানুষ দেখতে পাবে যে 57 জন অফিসার আপনারা মেরেছেন, তারপরে কিভাবে বিডিআর সৈনিকদেরকে ধরে ধরে নিয়ে তারপরে হত্যা করা হয়েছে, এটা সভ্য কোনো সমাজে হইতে পারে না। এই বিচার সেনাবাহিনী না করলে সেনাবাহিনী কি মনে করে? তারা কি আরেক রাজ্যের কিছু নাকি? বাংলাদেশের আইন তারা মানবে না? আমি আপনাদেরকে বলবো এটা সেই বাংলাদেশ না, যে সেনাবাহিনীর আগে যেরকম একদম হাসিনা সেনাপ্রধান থেকে সবাই করবেন, কেউ কথা বলতে পারতো না, সেই জায়গায় সেনাবাহিনী না। এখন মানুষ কথা বলতে পারে, আপনারা কিন্তু বিপদে পড়বেন। যারা এখনো পর্যন্ত আলেমদেরকে শেখ হাসিনার সময় ছাত্র দলের যেসব কর্মীরা শেখ হাসিনার বিরুদ্ধে পোস্ট করার কারণে জেলখানা আছে, তারা এখনো পর্যন্ত জেলে। টোটাল প্রায় 5001 লোক মানুষ জেলে আছে। বিএনপি, জামায়াত এবং এই হেফাজত সহ সাধারণ মানুষ যারা কিনা শেখ হাসিনার বিরুদ্ধে পোস্ট করতে কথা বলতো, তো তাদেরকে খুব দ্রুত ছাড়তে হবে। আমরা মার্চের 10 তারিখ পর্যন্ত একটা আলটিমেটাম দিয়েছি, সেটা যদি না হয় তাহলে কিন্তু হুজুরদের দিয়ে কিন্তু মাঠে নামা দেবো। ঘটনার পর আমি যেটা মানে আমার এই অনুসন্ধানে যেটা বেরিয়েছে, যে অনেক অফিসারকে ঘটনার পর খুব মানে যাদের বিরুদ্ধে প্রচন্ড রকমের অভিযোগ, ঘুম খুনের, সেই ধরনের কিছু মানে দুর্ধর্ষ কিছু অফিসার, এদেরকে র‍্যাব 2, র‍্যাব 1 এবং র‍্যাব 10 এই জায়গাগুলোতে, এটা 2SC থেকে শুরু করে আপনার বড় বড় জায়গাগুলোতে বসানো হয়েছে, মেজর লেভেল এগুলোতে বসানো হয়েছে। এবং তারা আমি বিডিআর সদস্যদের সাথে কথা বলে যেটা জানা, এই অফিসাররা বিশেষ করে র‍্যাব 2 তে, র‍্যাব 1 এবং 10 র‍্যাব 2 এর ব্যাপারে সবচেয়ে বেশি অভিযোগ তাদের প্রচন্ড মারধর করা হয়। যেমন সকালে নিয়ে যাওয়া হয়তো জলজ্যান্ত একটা বিডিআর সৈনিককে, সন্ধ্যায় তার লাশ ফিরে আসতো। এখনো পর্যন্ত ওয়াকারদের মতো ভীতু কাপুরুষ এবং এই যে রেজামের মতো সন্ত্রাসীরা সেনাবাহিনীতে যদিও আছে ছিল, কিন্তু আমাদের এটা মাথায় রাখতে হবে যে কর্নেল হাসিনুর এবং জেনারেল হাসান আসাদের মতো দেশপ্রেমিক অফিসারও আছে। আমরা তো বাইরে আছি, ইনশাল্লাহ সেনাবাহিনীকে শুদ্ধ করতে হবে, এর কোনো বিকল্প নাই। যদি নাকি জোর করে হাসিনার মতো করতে, হাসিনা যেমন বলতো যে দেশের ভাবমূর্তি, আমরা দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করি, আন্তর্জাতিক বিভিন্ন জায়গায় যা দেশের বিরুদ্ধে এই প্রপাগান্ডা চালাই, এই কাজটা এখন তারা করছে। কালকে একজনের বক্তব্য শুনলাম, সচিবালয়ের জয়ের যদি এখন ফেসবুক পোস্ট রাখেন, সব ইংলিশ পোস্ট, বাংলা উনিয়া লেখেন না, সব ইংলিশে পোস্ট করেন। আর দেশে হচ্ছে এখন জঙ্গি টঙ্গিতে ভরে গেছে, এটা নাকি আফগানিস্তান হয়ে গেছে, এই দেশে ইসলামী জঙ্গিদের থাকতে পারছে না, এরকম একটা অবস্থা সারা দুনিয়াকে এটাই জানাচ্ছে। এখন ওনাদের প্রোগ্রাম একমাত্র ওইটাই। কালকে ওই যে ওদের এক যারা হার্পিক মজুমদার বলে, হার্পিক মজুমদার ভারতের এক চ্যানেলে বলছে, সে মহিলা প্রশ্ন করেছে যে আপনি বাঙালি, আমরা বাঙালিটা তো আমাদের তো একটা আত্মমর্যাদা আছে। আচ্ছা, বাঙালিদের আছে, বাংলাদেশিদের নাই। বাংলাদেশিরা জীবনে কোনোদিন এদের কোনো আত্মমর্যাদা ছিল না, এখনো নাই। ওদের আসল চেহারা কিন্তু বের হয়ে যাচ্ছে। তো ওই একই ন্যারেটিভ সেনাবাহিনী দাঁড় করানোর চেষ্টা করছে, যে তাদের ভাবমূর্তি নষ্ট করছেন আপনারা, কয়েকজন অফিসার আছেন, আপনারা হচ্ছে গিয়ে ভাবমূর্তি নষ্ট করছেন, ওনারা ভাবমূর্তি রক্ষা করার ক্ষমতা আছেন।
দায়িত্বে আছেন, ওনারা বিডিআর হত্যাকাণ্ডের বিচার করবে না। সেনাবাহিনীর কর্মকর্তা যারা আছেন তাদেরকে কিছু কথা বলে আমি শেষ করি। সেটা হচ্ছে যে আপনারা সম্মানের কথা বলছেন, আমরা আসলে আপনাদেরকে সম্মান করি এবং সেনাবাহিনীর এই পোশাকটাকে মানুষ প্রচন্ড আবেগের জায়গায় রাখে। আমরা 5 তারিখেও দেখেছি যে সেনাবাহিনী যখন কিনা আমাদের পক্ষে এসে দাঁড়িয়েছে তখন কিন্তু দেশ স্বাধীন হয়েছে। সে মুক্তিযুদ্ধ থেকে শুরু করে এই পর্যন্ত সবখানে সেনাবাহিনীকেই একটা ইনিশিয়েটিভ নিতে হয়েছে। এটা 1/11 দেখেছি, সবসময় এই একই ঘটনা ঘটেছে। ইভেন এরশাদের সময় আমরা যতটুকু, আমি তখন মানে একদম আমার কিছু মনে নাই, তখনও যেটা পড়াশোনা করে যতটুকু জেনেছি যে সেনাবাহিনীকে এরশাদের কাছ থেকে সরতে হয়েছে, তারপরে এই দেশটা স্বাধীন হয়েছিল। যাই হোক, তো আমরা এখনো আপনাদেরকে পাশে চাই, আপনাদেরকে ছাড়া কোনো কিছু সম্ভব না। আপনারা চাইলে আবারও সেই ইন্ডিয়ার ভেতরে ঢুকতে পারেন, যে 15 বছর যেভাবে আমাদের এই দেশটাকে ঢুকিয়ে রেখেছিলেন। আমরা সেটা চাই না, কিন্তু আপনারা যে কথাগুলো বলছেন যে আজকে আপনাদের সম্মানের কথা চিন্তা করে এসব বলা যাবে না। শুধু একটা কথা বলি, বিডিআর এর হত্যাকাণ্ডে শুধু যে একটু বিশৃঙ্খলা হয়েছে তা না, এখানে অসংখ্য মানুষের জীবন গিয়েছে। আপনারা তো শুধু 57 জন অফিসার, প্রত্যেকটা জীবনের মূল্য অনেক। এই 57 জন অফিসারের পর পর কত বিডিআর এর সৈনিক, প্রায় 149 জন বিডিআর এর সৈনিককে একদম মেরে ফেলা হয়েছে, একদম স্টেট মেরে ফেলা হয়েছে। মসজিদের পেশ ইমামকে আপনারা বাঁচতে দেন নাই, তাকে পর্যন্ত মেরে ফেলেছেন কেন? যাদেরকে আজকে বলা হচ্ছে যে 1 নম্বর আসামি, 2 নম্বর আসামি, 3 নম্বর আসামি, তাদের কথা আমি এখন অনেক মেজর ক্যাপ্টেনের কাছে শুনছি যে তাদের জীবন বাঁচিয়েছে এই 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর আসামিরা। মেজর কামরুজ্জামান নিজে বলছেন যে তাকে দিয়ে দিয়ে তৌহিদ বাঁচিয়েছে। তো আপনি এখানে যে তাদেরকে আসামি বানিয়েছেন, আমরা তো তাদেরকে দেখছি যে তারাই নিষ্পাপ। এখন নিজেদেরকে নিষ্পাপ বানাতে গিয়ে নিষ্পাপ মানুষকে আসামি বানিয়েছেন, কিন্তু এটা আসলে আলটিমেটলি একটা খারাপ জায়গায় গিয়ে দাঁড়াবে। আমরা সেনাবাহিনীকে সম্মান করতে চাই। আবার বলছি, আপনারা যত বেশি প্রেশার ক্রিয়েট করবেন আমাদেরকে তত বেশি। আপনারা পুরো ভিডিও ক্লিপটি দেখলেন। এই পুরো ভিডিও জুড়ে যদি আপনাদের কোনো মন্তব্য বা অভিযোগ থেকে থাকে, কমেন্ট বক্স খোলা আছে, কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। এই সমস্ত বিষয় নিয়ে আমি কথা বলতে চাই না। আপনাদের মতামত, আপনাদের মূল্যবান মতামত অবশ্যই দেখবেন। আপনারা আরো যারা কমেন্ট করেছে তাদের মন্তব্য দেখবেন, এবং আপনারাও পাশাপাশি আপনারা মন্তব্য করে যাবেন যে এই যে ভিডিওটা দেখালাম, এই ভিডিওর যদি এই বিষয় নিয়ে আপনার কোনো রকম মন্তব্য থাকে, নির্দ্বিধায় নির্ভয়ে আমাদের কমেন্ট বক্সে লেখা জানাবেন। আপনাদের প্রত্যেকটা কমেন্টের আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। সেই সাথে আপনাদের প্রত্যেকটা কমেন্টের নিয়ে পরবর্তীতে আমরা কোনো একটা ভিডিও বানানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো যাক, আর কোনো কথা নয়, ভিডিওটি বেশি শেয়ার করবেন, লাইক দিবেন এবং আপনাদের বন্ধুর সাথে শেয়ার করবেন যে এই ভিডিওটা কিরকম হয়েছে। আল্লাহ হাফেজ।